বাস থেকে নেমে হকচকিয়ে গেলাম। বৃষ্টিতে ভেসে গেছে সব। রাস্তায় পানির ধারা স্রোত। লোকজন চলাচল করছে না। লাইট পোস্টের বাতি নিভে আছে। অথচ 10 মিনিট আগেও যেখানে ছিলাম সেখানে বৃষ্টির নামগন্ধ নেই। শুকনো খটখট করছে চারদিক। কেমন অবাক লাগে ভাবতে, বৃষ্টি এসেছে, ঝুপঝুপ করে একটা ছোট্ট জায়গা ভিজিয়ে চলে গেছে। আর এতেই শৈশব পরিচিত এই অঞ্চল কেমন ভৌতিক লাগছে। হাঁটতে গা ছমছম করে। রাত 9টাও হয়নি, এর মধ্যেই রশিদের চায়ের স্টল বন্ধ হয়ে গেছে। মডার্ন লন্ড্রিও ঝাঁপ ফেলে দিয়েছে। একবার মনে হলো হয়তো আমার নিজের ঘড়িই বন্ধ। রাত বাড়ছে ঠিকই, টের পাচ্ছি না। কানের কাছে ঘড়ি ধরতেই ঘড়ির আওয়াজ ছাপিয়ে মন্টুর গলা শোনা গেল। রাস্তার পাশে নাপিতের যে সমস্ত ছোট ছোট টুলকাঠের বাক্স থাকে, তারই একটা জড়সড় হয়ে বসে আছে। আলো ছিল না বলেই এতক্ষণ নজরে পড়েনি। চমকে বললাম, মন্টু, কি হয়েছে রে? কিছু হয়নি। স্পঞ্জের স্যান্ডেল হাতে নিয়ে মন্টু টুল বাক্স থেকে উঠে এলো। কাদায় পানিতে মাখামাখি। ধরা গলায় বলল, পা পিছলে পড়েছিলাম, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে। এত রাতে বাইরে কি করছিলি? তোমার জন্য বলেছিলাম, এত দেরি করেছো কেন? বাসায় কিছু হয়েছে মন্টু? না, কিছু হয়নি। মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে ভিক্ষে করে খেতে। মন্টু শার্টের লম্বা হাতায় চোখ মুছতে লাগলো। তুমুরের বাসায় ছিলাম, তুমুর মাস্টার এসেছে, এজন্য এখানে বসে আছি। কেউ নিতে আসেনি? রাবে আপা এসে 4 আনা পয়সা দিয়ে গিয়েছে, বলেছে তুমি আসলে তোমাকে নিয়ে বাসায় যেতে। মন্টু আমার হাত ধরল। 10 বছরের একটা বাচ্চা ছেলে সন্ধ্যে থেকে বসে আছে বাইরে। এর ভেতর ঝড় বৃষ্টি হয়েছে। বাতিটাতি নিভিয়ে লোকজন ঘুমিয়েও পড়েছে। সমস্ত ব্যাপারটার ভেতরই বেশ খানিকটা নির্মমতা আছে। অথচ মাকে এ নিয়ে কিছুই বলা যাবে না। বাবা রাত 10টার দিকে ঘরে ফিরে যখন সব শুনবেন, তখন তিনি আরো চুপ হয়ে যাবেন, মুখ কালো করে ঘুরে বেড়াবেন এবং একদিন ক্ষতিপূরণ হিসেবে চুপি চুপি হয়তো একটি সিনেমাও দেখিয়ে আনবেন। দাদা, রুনুকেও মা তালা বন্ধ করে রেখেছে, ট্রাঙ্কারের যে ঘরটায়, সেখানে। রুনু কি করেছে? আয়না ভেঙেছে। আর তুই কি করেছিলি? আমি কিছু করিনি। ঝুনু বারান্দায় মোড়া পেতে চুপচাপ বসেছিল। আমাদের দেখে ধর্মর করে উঠে দাঁড়ালো। দাদা, এত দেরি করলি কেন? চা খারাপ লাগছে? কি হয়েছে ঝুনু? কত কি হয়েছে? তুমি রাবেয়া আপাকে জিজ্ঞেস করো। গলার স্বর শুনে রাবেয়া বেরিয়ে এলো। চোখে ভয়ের ভাবভঙ্গি প্রকট হয়ে উঠেছে। চাপা গলায় বলল, মার ব্যথা শুরু হয়েছে রে খোকা, বাবা তো এখনো আসলো না, কি করি বলতো? কখন থেকে? আধ ঘন্টাও হয়নি। মার কাছ থেকে চাবি এনে দরজা খুলে দেবো রুনুর, সেই জন্য গিয়েছি। দেখি এই অবস্থা। ভেতরের ঘরে পা দিতেই রুনু ডাকলো, ও দাদা, শুনে যাও। মার কি হয়েছে দাদা? কিছু হয়নি। কাঁদছে কেন? মার ছেলে হবে। ও,
দাও, তালাটা খুলে দাও, আমার ভয় লাগছে। একটু দাঁড়া, রাবেয়া চাবি নিয়ে আসছে। এখান থেকে মায়ের অস্পষ্ট কান্না শোনা যাচ্ছে। কিছু কিছু কান্না আছে যা শুনলেই কষ্টটা সম্বন্ধে শুধু যে একটা ধারণাই হয় তাই নয়, ঠিক সেই পরিমাণ কষ্ট নিজেরও হতে থাকে। আমার সেই ধরনের কষ্ট হতে থাকলো। রাবেয়া এসে রুনুর ঘরের তালা খুলে দিল। রাবেয়া বেচারি ভীষণ ভয় পেয়েছে। তুই এত দেরি করলি খোকা, এখন কি করি বল? ওভারসিয়ার কাকুর বউকে খবর দিয়েছি, তিনি ছেলেকে ঘুম পাড়িয়ে আসছেন। তুই সবাইকে নিয়ে খেতে আয়, শুধু ডাল ভাত। যা কাণ্ড সারাদিন ধরে রাঁধবো কখন? মার মেজাজ এত খারাপ আগে হয়নি। হড়বড় করে কথা শেষ করেই রাবেয়া রান্নাঘরে চলে গেল। কলঘরে যেতে হয় মার ঘরের সামনের বারান্দা দিয়ে। চুপি চুপি পা ফেলে যাচ্ছি। মা তীক্ষ্ণ গলায় ডাকলেন, খোকা। কি মা? তোর বাবা এসেছে? না। আয় ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ব্যথাটা বোধহয় কমেছে। সহজভাবে নিঃশ্বাস নিচ্ছেন। মার মুখে বিন্দু বিন্দু ঘাম আর ফ্যাকাশে ঠোঁট ছাড়া অসুস্থতার আর কোনো লক্ষণ নেই। খোকা, মন্টু এসেছে? এসেছে। আর রুনুর ঘর খুলে দিয়েছে রাবেয়া? দিয়েছে। যা, ওদের নিয়ে আয়। রুনু, ঝুনু আর মন্টু জড়সড় হয়ে দাঁড়ালো সামনে। কিছুক্ষণ চুপ থেকেই মা বললেন, কাঁদছো কেন রুনু? কাঁদছি না তো। বেশ, চোখ মুছে ফেলো। ভাত খেয়েছো? না। যাও, ভাত খেয়ে ঘুমাও গিয়ে। মন্টু বলল, মা, আমি বাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো? না না, ঘুমাও গিয়ে। রুনুমা, কাঁদছো কেন তুমি? কাঁদছি না তো। আমার কিছু হয়নি, সবাই যাও, ঘুমিয়ে পড়ো। যাও যাও। ঘর থেকে বেরিয়েই কেমন যেন খারাপ লাগতে লাগলো আমার। আমাদের এই গরিব ঘর, বাবার অল্প মাইনের চাকরি, এর ভেতর মা যেন সম্পূর্ণ বেমানান। বাবার সঙ্গে তার যখন বিয়ে হয় তিনি তখন ইতিহাসে এমএ পরীক্ষা দেবেন, আর বাবা তাঁদের বাড়িরই আশ্রিত। গ্রামের কলেজ থেকে বিএ পাশ করে চাকরি খুঁজতে এসছেন শহরে। তাদের কি যেন আত্মীয় হন। বিয়ের পর এই বাড়িতে এসে ওঠেন দুজন। মার পরীক্ষা দেওয়া হয়নি, কিছুদিন কোনো এক স্কুলে মাস্টারি করেছেন, সেটি ছেড়ে দিয়ে ব্যাংকে কি একটা চাকরিও নেন। সেই চাকরি ছেড়ে দেন আমার জন্মের পর পর। তারপর একে একে রুনু হলো, ঝুনু হলো, মন্টু হলো। মা গুটিয়ে গেলেন নিজের মধ্যে। সব ছেড়ে ছুড়ে দিয়ে মা আমাদের গরিব ঘরে এসেছেন বলেই তার সামান্য রূপের কিছু কিছু আমরা পেয়েছি। তার আশৈশব লালিত রুচির কিছুটা ক্ষুদ্র ভগ্নাংশ হলেও সঞ্চারিত হয়েছে আমাদের মধ্যে। শুধু যার জন্য তৃষিত হয়ে আছি সেই ভালোবাসা পাইনি কেউ। রাবেয়ার প্রতি একটি গাঢ় মমতা ছাড়া আমাদের কারো প্রতি তার কোনো আকর্ষণ নেই।
মার অনাদর খুব অল্প বয়সে টের পাওয়া যায়, যেমন আমি পেয়েছিলাম, রুনুঝুনুও নিশ্চয়ই পেয়েছে। অথচ আমরা সবাই মিলে মাকে কি ভালোই না বাসি। উকিল সাহেবের বাসায় টেলিফোন আছে, সেখান থেকে ছোট খালার বাসায় টেলিফোন করলাম। ছোট খালা বাসায় ছিলেন না। ফোন ধরলো কিটকি। কি হয়েছে বললেন খোকা ভাই? মার শরীর ভালো নেই। কি হয়েছে খালার? কি হয়েছে বলতে গিয়ে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। এদিকে উকিল সাহেব আবার কান খাড়া করে শুনছেন কি বলছি। কোনো রকমে বললাম, মার ছেলে হবে কিটকি। আপনাদের তো ভারী মজা, কতগুলি ভাই বোন, আমি একদম একা। কিটকি, খালাকে সকাল হলেই বাসায় একবার আসতে বলবে। হ্যাঁ বলবো, আমিও আসবো। মার বাড়ির লোকজনের ভেতর এই একটিমাত্র পরিবারের সঙ্গে আমাদের কিছুটা যোগাযোগ আছে। ছোট খালা আসেন মাঝে মাঝে। কিটকির জন্মদিন, পুতুলের বিয়ে, এই জাতীয় উৎসবগুলিতে দাওয়াত হয় রুনুঝুনুর। বাসায় ফিরে দেখি বাবা এসে গেছেন। ওভারসিয়ার কাকুর বউ এসেছেন। ধাই সুহাসিনীও এসেছে। রান্নাঘরে বাতি জ্বলছে। রাবেয়া ব্যস্ত হয়ে এঘর ওঘর করছে। বাবা ভেতরের বারান্দায় ইজি চেয়ারে শুয়ে ঘন ঘন সিগারেট খাচ্ছেন। আমাকে দেখে যেন একটু জোর পেলেন। তোর ছোট খালাকে খবর দিয়েছিস খোকা? জি দিয়েছি। আপনি কখন এসেছেন? আমার একটু দেরি হয়ে গেল। তোর আজিজ খাঁকে মনে আছে? ঘড়ির দোকান ছিল যে, আমার খুব বন্ধু মানুষ। সে হঠাৎ মারা গিয়েছে। গিয়েছিলাম তার বাসায়। বাবা যেন আমার কাছে কৈফিয়ত দিচ্ছেন, এমন ভাবভঙ্গি করতে লাগলেন। আজিজ খাঁর বউ ঘন ঘন ফিট হচ্ছে। একবার মনে করলাম থেকেই যাই, ভাগ্য ভালো থাকিনি, নিজের ঘরে এত বড় বিপদ। বিপদ কিসের বাবা? না, বিপদ অবশ্যই নয়, কিন্তু রাতে এমন একটা বাজে স্বপ্ন দেখেছি, যতবারই মনে হয় হাত পা ঠান্ডা হয়ে আসে। কিছুক্ষণ আগে রাবেয়াকে বলেছি সে কথা। কি স্বপ্ন? না না, রাতের বেলা কেউ স্বপ্ন বলে না কি রে। যা তুই রাবেয়ার কাছে গিয়ে বস একটু। ঘরে যদি অনেকগুলি প্রাণী জেগে আছি, তবু চারিদিক খুব বেশি রকম নীরব। রান্নাঘরে দু একটি বাসন কোসন নাড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাবা অবশ্যই মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলছেন। তার একা একা কথা বলার অভ্যাস আছে। মাঝে মাঝে যখন মেজাজ খুব ভালো থাকে, তখন গুনগুন করে গান ও গান। কথা বোঝা যায় না। ও মন মন রে, এই লাইনটি অস্পষ্ট শোনা যায়। রাবেয়া বলে, বাবার নৈশ সঙ্গীত। রাবেয়াটা এমন ফাজিল। রান্নাঘরে গিয়ে দেখি একটা মস্ত অ্যালুমিনিয়ামের সসপ্যানে পানি ফুটছে। রাবেয়ার ঘুম ঘুম ফোলা মুখে আগুনের লাল আঁচ এসে পড়েছে। সে আমার দিকে তাকিয়ে কিভাবে অল্প হাসলো। আমি বললাম, হাসছিস যে? এমনি,
সুহাসিনী মাসি, আমি কি নাম দিয়েছি জানিস? কি নাম? কুহাসিনী মাসি। ওর হাসি শুনলেই আমার গা জ্বলে। একটু আগে কি বলেছে জানিস? কি বলেছে? থাক, শুনে কাজ নেই, বল না। বলে, আজ তোমার মার জন্য এসেছি, একদিন তোমার জন্য আসবো খুকি। বলতে বলতে রাবিয়া মুখ নিচু করে হাসলো। সে মনে হলো কথাটা বলে ফেলে বেশ লজ্জা পেয়েছে। হঠাৎ করে ব্যস্ত হয়ে কি খুঁজতে লাগলো মিটসেফে। আমি বললাম, তোর ভাব ভঙ্গি দেখে তো মনে হচ্ছে বেশ খুশি হয়েছিস শুনে। তুই একটা গাধা। লজ্জায় রাবিয়া লাল হয়ে উঠল। আমি অপ্রস্তুত হয়ে বললাম, লজ্জা পাওয়ার কি হয়েছে? যা, লজ্জা পেলাম কোথায়, তোর যে কথা। যাই দেখে আসি রুনু ঝুনুরা মশারি ফেলে ঘুমিয়েছে কিনা। যা মশা। রাবে আমার 5 বৎসরের বড়। এই বয়সের মেয়েরা খুব বিয়ের কথা ভাবে। তাদের অন্তরঙ্গ সখীদের সাথে বিয়ে নিয়ে হাসাহাসি করে। রাবেয়ার একটি বন্ধুও নেই, আমি তার একমাত্র বন্ধু। সুহাসিনী মাসির সেই কথাটি হয়তো এই জন্যই বলেছিল আমাকে। আর আমি এমন গাধা, তাকে উল্টো লজ্জা দিয়ে ফেললাম। মেয়েরা লজ্জা পেলে এত বেশি অপ্রস্তুত হয় যে যে লজ্জা দিয়েছে তার অস্বস্তির সীমা থাকে না। ঘরে খুব হই হই করে বেড়ালেও রাবেয়া ভীষণ রকম লাজুক। কলেজ যাওয়া বন্ধ করার ব্যাপারটি ধরা যাক। 3 বছর আগে হঠাৎ একদিন এসে বলল, বাবা আমি আর কলেজ যাব না। বাবা অবাক হয়ে বললেন, কেন মা? এমনি। মা বললেন, রাবেয়া, তোমাকে কেউ কি কিছু বলেছে? না মা, কেউ কিছু বলেনি। কোনো চিঠি ফিটি দিয়েছে নাকি কোনো ছেলে? না মা, আমাকে চিঠি দেবে কেন? তবে কলেজে যাবে না কেন? এমনি। না, এমনি না, বলো তোমার কি হয়েছে? রাবেয়া হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, মা, ছেলেরা আমাকে মা কালী বলে ডাকে। আমাদের ভেতর রাবেয়াই শুধু মার রং পায়নি। যতটুকু কালো হলে মায়েরা মেয়েদের শ্যামলা বলেন, রাবেয়া তার চেয়েও কালো। কিন্তু ছেলেরা শুধু গায়ের রংটাই দেখল। ছেলে, তাকিয়ে দেখি সুহাসিনী মাসি। ধপধপ করছে গায়ের রং, ফোলা ফোলা চোখে এক বেমানান চশমা। আমি উঠে দাঁড়ালাম। খাওয়া মাখা তোমার বাবা আমার ঘুম ভাঙিয়ে এনেছে, এখনো অনেক দেরি, 9টার আগে নয়। আমি চুপ করে রইলাম। সুহাসিনী মাসি বললেন, মেয়েটি কই, লম্বা মতো মেয়েটি? আসবে এক্ষুনি। কেন? 1 কাপ চা করে দিতে বললাম। এই যে ও খুকি, মাসিকে চা করে দাও না 1 কাপ। রাবেয়া হাসি মুখে বলল, দি। আপনি বসবেন এখানে? না, আমি একটু শোবো ভেতরের ইজি চেয়ারে। রাবেয়া তাকালো আমার চোখের দিকে। তোর লাগবে নাকি 1 কাপ? দে। তাহলে 5 কাপ দি, বাবাকে 1 কাপ, আমার নিজের 2 কাপ। রাবেয়া চায়ের সরঞ্জাম সাজাতে লাগলো। অভ্যস্ত নিপুণ হাত, দেখতে ভালো লাগে।
আমি বললাম, মাসির বয়স কত রে? অনেক, আমি ছাড়া সবাই তো তার হাতে। দেখলে মনে হয় না, তাই না? হুম। মার ব্যথাটা একটু কম মনে হয়। 6বার মা এমন কষ্ট পেলেন, তোরা তো সুখে আছিস। কষ্ট যা তা তো মেয়েদেরই। পেটে ছেলে মেয়ে আসা মানেই এক পা কবরে রাখা। আমি বললাম, কষ্টটা যদি পুরুষরাও পেত তাহলে তুই খুশি হতি? জানি না, বলেই রাবেয়া হঠাৎ কি মনে করে হাসতে লাগলো। হাসির উচ্ছ্বাসে পেয়ালার দুধ গেল উল্টে, আঁচল খসে পড়লো মেঝে। অবাক হয়ে বললাম, হাসির কি হয়েছে? এত হাসছিস কেন? একটা গল্প মনে পড়েছে, তাই হাসছি। কি গল্প? বাজে গল্প, তবে খুব মজার। শুনলে তুই নিজেও হাসবি। শুনবি? বল। একদল মেয়ে আল্লাহর কাছে নালিশ করলো। তাদের বক্তব্য, ছেলে মেয়ে হওয়ার ব্যথাটা শুধু মেয়েরাই কেন পাবে, এবার থেকে ছেলেদেরও হতে হবে। ব্যথার ভাবও সমান সমান। আল্লাহ বললেন, ঠিক আছে, তাই হবে। তারপর হলো কি শোন। মেয়েদের এই দলটি যিনি প্রেসিডেন্ট ছিলেন তার ব্যথা হতে শুরু হলো। কিন্তু কি আশ্চর্য, স্বামী বেচারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কোনো ব্যথা ব্যথা নেই। এদিকে তাদের গাড়ির ড্রাইভার ছুটির দরখাস্ত করেছে। তার নাকি হঠাৎ ভীষণ ব্যথা শুরু হয়েছে পেটে। তারপর তারপর আবার কি? মেয়েরা বললো, আল্লাহ তোমার পায়ে পড়ি, ব্যথা ভাগাভাগি চাই না, আমাদের কষ্ট আমাদেরই থাক। হাসলি না একটু? আগে শুনেছিস নাকি? না। তবে নোংরা গল্প, তাই হাসলাম না। রাবেয়া চায়ের পেয়ালা হাতে বেরিয়ে গেল। সে খুব অপ্রস্তুত হয়েছে, চোখ লজ্জায় ভিজে উঠেছে। আমার খারাপ লাগতে লাগলো। অন্য সময় হলে ওই গল্পেই প্রচুর হাসতাম, আজ পারিনি। হয়তো মায়ের কথা ভাবছিলাম বলে। চায়ের পেয়ালা হাতে বারান্দায় এসে দাঁড়াতেই দেখি মন্টু গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে। কিরে মন্টু? ঘুম আসছে না দাদা। কেন? ঘুমিয়ে পড়েছে, আমার একা একা ভয় লাগছে। কিসের ভয়? ভূতের। রাবেয়া রান্নাঘরে ফিরে যাচ্ছিল। মন্টু ডাকলো, আপা আমি চা খাবো। এক ফোঁটা ছেলের রাত 3টের সময় চা চাই? সিগারেটও লাগবে নাকি বাবু? দিই বাবার কাছ থেকে এনে। আপা, ভালো হবে না বলছি। ওর থেকে একটা কাপ নিয়ে আয়। দেখিস ফেলে দিয়ে একাকার করিস না। ভোর হয়ে আসছে, কাক ডাকছে। মুরগির ঘরে মুরগিগুলি সারা শব্দ দিচ্ছে। চাঁদের আলো ফিকে হয়ে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোর হওয়া দেখছি। ভেতরের ঘর থেকে বাবা বেরিয়ে এলেন, ভীত গলায় ডাকলেন, খোকা। জি। তোর মাকে মনে হয় হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো। কেন হঠাৎ করে?
না, মানে সুহাসিনী বলল এখন বয়স হয়েছে কিনা, তাছাড়া তাছাড়া কি? না, মানে কিছু নয়। আমার কেমন যেন খারাপ লাগছে স্বপ্নটা দেখার পর। দেখলাম যেন আমি একটা ঘরে কি? না না, রাতের বেলা স্বপ্ন বলে নাকি কেউ? বাবা থতমত খেয়ে চুপ করলেন। মায়ের সেই ভয় ধরানো চিৎকার আর শোনা যাচ্ছে না। কোথা থেকে দুটি বেড়াল এসে ঝগড়া করছে। অবিকল শিশুদের কান্নার আওয়াজ। বাবা বললেন, খোকা, আমি হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্সকে খবর দিই। আপনার যেতে হবে না, আমি যাই। বরঞ্চ পাশের বাড়ি থেকে ফোন করে দিই। না না, ফোন করলে কাজ হবে না, আসতে দেরি করবে, বাসা চিনবে না, অনেক ঝামেলা, তুই থাক। বাবা চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেলেন। এত রাতে রিক্সা টিক্সা কিছু পাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। আমি ইজি চেয়ারে চুপচাপ বসে রইলাম। যে শিশুটি জন্মাবে সে এত আয়োজন, এত প্রতীক্ষা, এত যন্ত্রণার কিছুই জানছে না। এই জাতীয় চিন্তা হতে লাগলো। অন্ধকার মাতৃগর্ভের কোনো স্মৃতি কারোর মনে থাকে না। যদি থাকতো তবে কেমন হতো সে স্মৃতি, কে জানে। জন্মের সমস্ত ব্যাপারটাই বড় নোংরা। রাবেয়া এসে দাঁড়ালো আমার কাছে, নিচু গলায় বলল, খোকা, বাবা কি হাসপাতালে গেছেন? হ্যাঁ। বাবা খুব ভয় পেয়েছেন না রে? পেয়েছেন। আমারও ভয় লাগছে খোকা। ভয় কিসের? আমি কিছুতেই বিয়ে করবো না, দেখিস তুই। মা গো, কি কষ্ট। মায়ের কাছে গিয়েছিলি রাবেয়া? হ্যাঁ। মা কি করছে? চিৎকার করছেন না, চিৎকার করার শক্তি নেই, খুব কষ্ট পাচ্ছেন। কি বাজে ব্যাপার। মাসি কি করছে? ঘুমাচ্ছে। বাজনার মতো নাক ডাকছে। মেয়ে মানুষের নাক ডাকা কি বিশ্রী। মাসির সরু আওয়াজের মতো তালে তালে বাজছে, এর না লাগে। মসজিদ থেকে ফজরের আজান হলো। ভোর হয়ে আসছে। অ্যাম্বুলেন্স এলো 6টার দিকে। ড্রাইভারটা মুস্কো জোয়ান, সঙ্গে হেল্পার দুটিরও গুন্ডার মতো চেহারা। হইচই করে স্ট্রেচার বের করলো তারা। সাত সকালেই অনেক লোকজন জড়ো হয়ে গেল। পাড়ার মেয়েদের প্রায় সবাই এসেছে। উকিল সাহেবের বউ আমাকে ইশারায় ডাকলেন, খোকা, তোর মার অবস্থা নাকি খুব খারাপ? হেড ক্লার্কের বউ বললেন।
না, তেমন কিছু নয়, দেখে আসুন না গিয়ে। এই যাচ্ছি, বলে তিনি অ্যাম্বুলেন্সের ভেতরটা দেখার চেষ্টা করতে লাগলেন। হেড ক্লার্কের বউও এসেছেন, তার সঙ্গে একটি সুন্দর মতো মেয়ে। কম বয়সী কয়েকজন ছেলে মেয়ে দেখি হৃষ্ট চিত্তে ঘুরে বেড়াচ্ছে। মন্টু ভীষণ ভয় পেয়েছে, আমার একটা হাত শক্ত করে ধরে রেখেছে। মাঝে মাঝে সে যে কাঁপছে তা বুঝতে পারছি। রুনু আর চুনুকে দেখছি না, রাবেয়া উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একা একা। মন্টু বলল, দাদা তোমাকে ডাকছে। কে? ওভাসিয়া কাকু। মন্টুর হাত ধরে ওপাশে গেলাম, হয়তো হাজারো কথা জিজ্ঞেস করবেন। পুরুষ মানুষের মেয়েরই কৌতূহলে বড় খারাপ লাগে। ওভাসিয়া কাকু খালি পায়ে দাঁড়িয়েছিলেন, আমাকে দেখে বললেন, খোকা, তোমাকে একটু ডাকছিলাম। কি জন্যে চাচা? না মানে তেমন কিছু নয়, ঘুম থেকে উঠেই অ্যাম্বুলেন্স থেকে মানে ইয়ে এই এইটা ধরো তো খোকা, মাসের শেষ কত রকম দরকার হয়, লজ্জা করো না শোনা, রাখো। কথা বলবার অবসর না দিয়ে চাচা সরে গেলেন। ওই দিকটায় হইচই হচ্ছে, স্ট্রেচারে করে মাকে তুলছে গাড়িতে। ছুটে গেলাম। বাবা, সঙ্গে কে যাচ্ছে? আমি আর তোর সুহাসিনী মাসি। রাবেয়াকে নিয়ে যান। না না, ও ছেলে মানুষ। খোকা, তোর ছোট খালাকে খবর দিস। গাড়ি স্টার্ট নিতেই বাবা আবার ডাকলেন, খোকা, ও খোকা, তোর মা ডাকছে, আয় একটু। গাড়ির ভেতর আবছা অন্ধকার, গলা পর্যন্ত চাদর জড়িয়ে মা পড়ে আছেন। সারা শরীর কেঁপে কেঁপে উঠছে এক একবার। মা নরম স্বরে বললেন, খোকা, আয় এদিকে আয়। অস্পষ্ট আলোয় চোখে পড়ল যন্ত্রণায় তার ঠোঁট কেঁপে কেঁপে উঠছে। অদ্ভুত ফর্সা মুখের অদৃশ্য নীল শিরা কালো হয়ে ফুলে উঠেছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে সারা মুখে। মা, মা, কি জন্য ডেকেছেন? মা কোনো কথা বললেন না। বাবা বললেন, দেরি হয়ে যাচ্ছে খোকা, তুই নেমে যা। আমিও সঙ্গে যাই বাবা। না না, তুই থাক, বাসায় ওরা একা, নেমে যা নেমে যা। মাসি গলা বাড়িয়ে বললেন, পানে কৌটো ফেলে এসেছি, কেউ আসে তো সঙ্গে দিয়ে দিও। গাড়ি ছেড়ে দিল। মন্টু গাড়ির পেছনে পেছনে বড় রাস্তা পর্যন্ত গিয়ে ফোঁপাতে ফোঁপাতে ফিরে এলো। রুনু ঝুনুকে নিয়ে আমি বসে রইলাম বারান্দায়। জন্ম বড় বাজে ব্যাপার, মৃত্যুর চেয়েও করুণ।
বুকের ওপর চেপে থাকা বিষণ্ণতা দেখতে দেখতে কেটে গেল। আবহাওয়া তরল হয়ে এলো ঘন্টাখানেকের মধ্যে। ছোট খালা এলেন 9টায় তার মস্ত কালো রঙের গাড়িতে করে, সঙ্গে মেয়ে কিটকি। রাবেয়া হাউস 1 কেটলি চায়ের পানি চড়িয়ে দিল। রুনু ঝুনু স্কুলে যেতে হবে না শুনে আনন্দে লাফাতে লাগলো। সারা রাত নির্ঘুম থাকায় মাথা ব্যথা করছিল। চুপচাপ শুয়ে রইলাম। ইউনিভার্সিটিতে 1 দফা যেতে হবে। স্যার কাল খোঁজ করছিলেন, পাননি। আতিক কি জন্য যেন তার বাসায় যেতে বলেছে, খুব নাকি জরুরি। চার্লি চ্যাপলিনের দি কিড ছবিটি চলছে গুলিস্তানে। আজ দেখবো কাল দেখবো করে দেখা হয়নি। 2 দিনের ভেতর দেখতে হবে। সামনের সপ্তাহে কি একটা বাজে ছবি জানো। কিরে খোকা, শুয়ে? মৃদু সেন্টের গন্ধ ছড়িয়ে খালা ঢুকলেন। খালার সঙ্গে মায়ের চেহারার খুব মিল, তবে খালা মোটা সোটা, মা ভীষণ রোগা। খালা পাশের চেয়ারে বসলেন। জ্বর নাকি রে? জি না, এই শুয়েছি একটু। দেখি। খালা মাথায় হাত রাখলেন। না, মোটেও জ্বর নেই। ডাক্তারের বউ হাফ ডাক্তার হয় জানো তো। জানি, জ্বর টর নয়, এমনি শুয়ে আছি। খারাপ লাগছে? তা তো লাগবেই, বুড়ো বয়সে মায়েদের যদি মেটার্নিটিতে যেতে হয়। আমি চুপ করে রইলাম। দরজার আড়াল থেকে কিটকি উঁকি দিল। খালা ডাকলেন, আয় ভেতরে। কিটকি লজ্জিতভাবে ঢুকলো। যখন অন্য কেউ থাকে না তখন আমার সঙ্গে কিটকির ব্যবহার খুব সহজ ও আন্তরিক। বাইরের কেউ থাকলেই কিটকি সংকোচ ও লজ্জায় চোখ তুলে তাকায় না। শৈশবের একটি ছোট্ট ঘটনা থেকেই কিটকির এমন হয়েছে। সে তখন খুব ছোট, 6-7 বছর বয়স হবে। মায়ের সঙ্গে বেড়াতে এসেছে বাসায়। রুনুঝুনুর সঙ্গে সারা দুপুর হইচই করলো। মা যখন সবাইকে খেতে ডাকলেন তখন তার হঠাৎ কি খেয়াল হলো কে জানে। মাকে গিয়ে বলল, খালা আমি আপনাকে একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? না মা, বলবো না। আল্লাহর কসম বলুন। আল্লাহর কসম। তাহলে মাথা নিচু করুন, আমি কানে কানে বলি। মা মাথা নিচু করলেন এবং কিটকি ফিস ফিস করে বলল, বড় হয়ে আমি কোকা ভাইকে বিয়ে করব, আপনি কাউকে বলবেন না তো? মা কিটকির কথা রাখেননি, সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিয়েছেন। যদিও সুদূর শৈশবের ঘটনা, তবু স্থানে অস্থানে এই প্রসঙ্গ তুলে বেচারিকে প্রচুর লজ্জা দেওয়া হয়। মা তো কিটকির সঙ্গে দেখা হলে একবার হলেও বলবেন, আমার বউ মেয়েকে কেউ দেখি যত্ন করছে না। কিটকি তার মায়ের পাশে বসল। সে আজ হলুদ রঙের কামিজ পরেছে। লম্বা বেনিতে মস্ত বড় বড় 2টি হলুদ ফিতের ফুল। অল্প হাসলো কিটকি। আমি বললাম, কি কিটকি, আজ কলেজ নেই? আছে, যাব না। কেন? এমনি, কলেজ ভীষণ বোরিং, তাছাড়া খালার অসুখ। থাকবি আজ সারাদিন? হ্যাঁ, আজ রাতে আপনাকে ভূতের গল্প বলতে হবে। ভূতের গল্প শুনে কাঁদবি না তো আবার? ইস, কাঁদবো কেন,
ছোটবেলায় কবে কেঁদেছিলাম এখনো সেই কথা। ছোটবেলায় তো তুই আরো কত কি করেছিস। ভালো হবে না কিন্তু। বলতে বলতে কিটকি লজ্জায় মাথা নিচু করলো। খালা বললেন, আমি হাসপাতালে যাই খোকা। কিটকি, তুই যাবি আমার সঙ্গে? না মা, আমি থাকি এখানে। খালা চলে যেতেই রাবেয়া চায়ের ট্রে হাতে ঢুকলো। বেশ মেয়ে রাবেয়া। এর ভেতর সে গোসল সেরে চুল বেঁধেছে, রান্না শেষ করেছে, এক দফা চা খাইয়ে আবার চা এনেছে। রাবেয়া হাসতে হাসতে বলল, কি কিটকি? না না, ভিটকি বেগম, এই ঘরে কি করছো? পূর্ব রাগ নাকি? সিনেমার মতো শুরু করলে যে। জানাপা, আপনি তো ভারী মা ডাকতেন তাই। বেশ বেশ, তেমন গলদা চিংড়ির মতো লাল হয়ে গেছে যে, গরমে না হৃদয়ের উত্তাপে? জানাপা, ভাল লাগে না। নিন নিন ভিটকি বেগম, চা নিন। কি সবসময় ভিটকি বলে ডাকেন, জঘন্য লাগে। কিটকির কি কোনো মানে আছে? তাই ভিটকি ডাকি। যেন ভিটকির কত মানে আছে। আছেই তো। ভিটকি হচ্ছে ভেটকি মাছের স্ত্রীলিঙ্গ, অর্থাৎ তুই একটি গভীর জলের ভিটকি ফিশ, বুঝলি? বেশ, আমি গভীর জলের মাছ। না, চা খাবো না। কাঁদো কাঁদো মুখে উঠে দাঁড়ালো কিটকি। কাউকে কিছু বলার অবসর না দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল। রাবেয়া হেসে উঠল হো হো করে। বলল, বড় ভালো মেয়ে। হুম, একটু অহংকার আছে, তবে মনটা ভালো। তাই নাকি? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। আর আমার মনে কি হয় জানিস? কি মনে হয়? মনে হয় মেয়েটির শৈশবে তোর প্রতি যে টান ছিল, তা যে এখনো আছে তাই নয়, চাঁদের কলার মতো বেড়েছে। তোর যত বাজে কথা। রাবেয়া বলল, মেয়েটির কথা ছেড়ে দিই, তোর যে 16 আনার উপর 2 আনা 18 আনা টান, তাতে কোনো সন্দেহ নেই। কানটা লাল করে একবারে টমেটো হয়ে গেছিস। আচ্ছা গাধা তো তুই। রাবেয়া হাসতে হাসতে ভেঙে পড়ল। রুনু এসে ঢুকলো ব্যস্তভাবে, হাতে একটা লুডোর বোর্ড। কিরে রুনু, কি কি আবার কি হয়েছে? কেন চুপচাপ বসে আছে? আগে বলছিল লুডো খেলবে, এখন বলছে খেলবে না। রাবেয়া উঁচু গলায় আবার হাসলো। রুনুকে বললাম, রুনু, মন্টু কোথায়? মন্টুকে দেখছি না তো। মন্টু হাসপাতালে গেছে। হাসপাতালে কার সঙ্গে গেল? খালার সঙ্গে? না, একাই গেছে। তার নাকি খুব খারাপ লাগছিল, তাই একা একাই গেছি। কোন হাসপাতালে চিনবে কি করে? চিনবে, তার স্কুলের কাছেই। চাটা খেয়ে গিয়েছে? না, খায়নি। রাবেয়া শুয়ে শুয়ে পা দোলাচ্ছিল, হঠাৎ কি মনে করে উঠে বসলো। খোকা, তুই বাজি রাখতে চাস আমার সঙ্গে? কি নিয়ে বাজি? মায়ের ছেলে হবে কি মেয়ে হবে এই নিয়ে। রাবিশ। আহ, রাখ না একটা বাজি। তোর কি মনে হয় ছেলে হবে? আমার কিছু মনে হয় না। আহ, বল না একটা কিছু। ছেলে। আমার মনে হয় মেয়ে। যদি ছেলে হয় তবে আমি তোকে একটা সিনেমা দেখার পয়সা দেবো।
আর মেয়ে হলে তুই কি দিবি আমাকে? কি বাজে বকিস, ভাল লাগে না। বল না কি দিবি, প্লিজ বল। ক্লাস শেষ হলো 1:30টায়। আতিক ছাড়লো না, টেনে নিয়ে গেল তার বাসায়। একটি মেয়ে নাকি প্রেমপত্র লিখেছে তার কাছে। সত্যি মেয়েটি লিখেছে না কোনো ছেলে ফাজলামি করেছে তাই ভেবে পাচ্ছে না। তার আসল সন্দেহটা আমাকে নিয়ে। আমি কাউকে দিয়ে লেখাইনি তো। যতবার বলছি আজ ছেড়ে দাও, আরেকদিন কথা হবে, আজ একটু কাজ আছে, ততই সে চেপে ধরে। উঠতে গেলেই বলে, কি এমন কাজ বল। কি যে কাজ তা তো আর বলতে পারি না লজ্জায়। অস্বস্তিতে ছটফট করি। বাসায় ফিরতে ফিরতে বিকেল। আমাকে দেখি ওভারসিয়ার কাকু দৌড়ে এলেন। খোকা, তোমার মার অবস্থা ভালো নয়, সবাই হাসপাতালে গেছে, তুমি কোথায় ছিলে? যাও তাড়াতাড়ি চলে যাও, রিক্সা ভাড়া আছে? আমার পা কাঁপতে লাগলো। আচ্ছন্নের মতো রিক্সায় উঠলাম। সমস্ত শরীর টলমল করছে। কালো মতো একটি মেয়ে কাঁদছে। কি হয়েছে তার কে জানে। রাবেয়া বাবার হাত ধরে রেখেছে। রুনুঝুনুকে দেখছি না। বাচ্চা বোনটা কাঁদছে ট্যাঁ ট্যাঁ করে। খালা কোলে করে আসেন তাকে। খালা বললেন, দেখ খোকা, কি সুন্দর ফুলের মতো বোন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ফুলের মতো বোন হয়েছে একটি। আর আমাদের আশ্চর্য ফর্সা ভীষণ রোগা মা হাইফোর্সেপ ডেলিভারিতে অপারেশন টেবিলে চুপচাপ মারা গেছেন।